কখনো ভেবে দেখেছেন কিছু রাত কেন অন্য রাতের চেয়ে আলাদা হয়? মনে হয় যেন আকাশ আর পাতালের মাঝখানের পর্দাটা একটু সরে গেছে। আজকের গল্পটা ঠিক তেমনই এক রাতের, এক সেলাই করা কাফন দিয়ে শুরু হওয়া এক ভয়াবহতার গল্প। চলুন দেখি এর শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়। ভাবুন তো একবার, অমাবস্যার রাত, চারিদিকে এমন ঘুটঘুটে অন্ধকার যে নিজের হাতটাও হয়তো দেখা যায় না। আর আকাশটা যেন একটা কালো চাদরে মোড়া, একটা তারাও খুঁজে পাওয়া যাবে না। ঠিক এরকম একটা পরিবেশেই কিন্তু আমাদের আজকের গল্পের শুরু। আচ্ছা, তো এই গল্পের কেন্দ্রে আছে তিনজন কবর খোদক, করিম, রতন আর জব্বার। তাদের জীবনটা মোটামুটি একই ছন্দে চলছিল, কিন্তু একদিন বিকেলে সব পাল্টে গেল। কিছু অচেনা লোক হুট করে একটা লাশ নামিয়ে দিয়ে গেল তাদের কাছে, আর সাথে এক গাধা টাকা আর কয়েকটা খুবই অদ্ভুত নির্দেশ। শুরু থেকেই বুঝলেন, রতনের মনটা ঠিক সায় দিচ্ছিল না, কেমন একটা খচখচ করছিল। ও খেয়াল করল কবরস্থানটা কেমন অস্বাভাবিক রকমের শান্ত, আরে ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই। এই যে পিনপতন নীরবতা, এটাই কিন্তু সবচেয়ে বেশি ভয়ের ছিল। তো যে লোকগুলো লাশটা দিয়ে গিয়েছিল তারা শুধু টাকা দিয়ে ক্ষান্ত হয়নি, সাথে দিয়ে গিয়েছিল কিছু অদ্ভুত, বেশ অস্বস্তিকর নির্দেশ। এমন সব নিয়ম যা কবর দেওয়ার সাধারণ প্রথাকে স্রেফ বুড়ো আঙুল দেখাচ্ছিল। নিয়মগুলো কি ছিল? প্রথমটা হলো, লাশটাকে কবর দিতে হবে ওই কবরস্থানের কোনায় থাকা এক অভিশপ্ত তেঁতুল গাছটার নিচে। আর দ্বিতীয়টা, আর এটাই সবচেয়ে অদ্ভুত, কোনো অবস্থাতেই কোনো কারণেই লাশের কাফনের বাঁধন খোলা যাবে না, ভাবা যায়। শুধু নির্দেশগুলোই না, খোদ কাফনটাও ছিল কেমন যেন অন্যরকম। সাদা কাপড়ের উপর টকটকে লাল সুতো দিয়ে সেলাই করা। ব্যাপারটা কিন্তু খুবই অশুভ একটা সংকেত, কারণ সাধারণত কাফন তো সেলাই করা হয় না, তাই না? আর লাল সুতো, সে তো আরও বড় প্রশ্নচিহ্ন। কিন্তু আসল ধাক্কাটা লাগলো কখন জানেন? যখন ওরা লাশটা কাঁধে তুলল। দেখতে একদম রোগা পাতলা একটা দেহ, কিন্তু ওজন যেন কয়েক মণ পাথরের। আর শুধু তাই নয়, লাশ তো ঠান্ডা হওয়ার কথা, তাই না? কিন্তু এটা ছিল ঠিক যেন জ্বলন্ত কয়লার বস্তা, অসম্ভব গরম। যাই হোক, ওরা যখন লাশটা কবরে নামাতে যাবে, ঠিক সেই মুহূর্তে আকাশ ভেঙে নামল ঝড়। আর ওই ঝড়ের সাথেই যেন শুরু হলো আসল আতঙ্ক। আর ঠিক তখনই কড়র করে আকাশ ছিঁড়ে একটা বাজ পড়ল। ক্ষণিকের জন্য চারদিক আলোকিত হয়ে গেল, আর সেই আলোতেই রতন যা দেখল তাতে ওর রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। সাদা কাফনটা ওটা নড়ছে, মনে হচ্ছে ভেতর থেকে কিছু একটা জোর করে বেরোতে চাইছে। ভয়াবহতা যেন এখানেই থামল না। কবরের ভেতর থেকে উঠে আসা এক দমকা হাওয়ায় দপ করে নিভে গেল ওদের একমাত্র ভরসা, হ্যারিকেনটা। ব্যাস, চারদিকে নেমে এলো নিখস কালো অন্ধকার, কিচ্ছু দেখার উপায় নেই। ওই অন্ধকারের মধ্যেই হঠাৎ করিমের গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। কি হয়েছে? কাফনটা ছিঁড়ে একটা হাত বেরিয়ে এসে ওর কবজিটা চেপে ধরেছে। আর সেই হাত বরফের মতো ঠান্ডা নয়, বরং যেন জ্বলন্ত লোহা, পুড়িয়ে দিচ্ছে ওর চামড়া। আবার বিদ্যুৎ চমকালো, আর এবার ওরা যা দেখল তা কোনোভাবেই স্বাভাবিক না। কাফনের ওপরের ওই লাল সুতোগুলো, ওগুলো নিজে থেকেই পটপট করে ছিঁড়ে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি ওগুলোকে ছিঁড়ে ফেলছে। আর ঠিক তখন থেকেই শুরু হলো বাঁচার লড়াই। তিনটে সাধারণ মানুষ আর কবরের ভেতরের এক অশুভ সত্তা, যে সত্তাটা এবার তার আসল রূপ দেখাতে শুরু করেছে। কাফনটা বুক পর্যন্ত ছিঁড়ে যেতেই ওরা দেখল লোকটার বুকে চামড়ার ওপর খোদাই করা অদ্ভুত সব নকশা, আর সেই নকশাগুলো থেকে চুইয়ে পড়ছে ঘন কালো রক্ত। এখানেই শেষ নয়, এরপর লাল সুতো ছিঁড়ে ওর চোখ দুটো খুলে গেল, কিন্তু সেই চোখে কোনো মনি নেই, শুধু ধবধবে সাদা দুটো গোলক। এই দৃশ্য দেখে রতন আর ঠিক থাকতে পারেনি। ও কোদালটা তুলে সজোরে আঘাত করতে গেল, কিন্তু ওই ঝড় বৃষ্টি আর অন্ধকারের মধ্যে কোদালটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে লাগলো করিমের কাঁধে। মানে বুঝতেই পারছেন, চারদিকে তখন একেবারে নরকগুলচার অবস্থা। তবে লড়াইয়ের মোড়টা ঘুরিয়ে দিল করিম নিজেই। কাঁধের যন্ত্রণা ভুলে ও সমস্ত শক্তি এক করে কোদালের পেছন দিকটা দিয়ে সজোরে ধাক্কা মারল ওই সত্তাটার বুকে। সঙ্গে সঙ্গে একটা বিকট অমানবিক চিৎকার করে জিনিসটা ছিটকে পড়ল কবরের গর্তে। কিন্তু তাতেও কি ওটা শান্ত হলো? না, ভেতর থেকে তখনও উঠে আসার চেষ্টা করছে। তখন উপায় না দেখে ওরা শেষ চেষ্টা হিসেবে কবরস্থানের এক কোনায় পড়ে থাকা একটা ভাঙা ভারী নামফলক কোনোমতে টেনে এনে ধরাম করে ফেলে দিল কবরের ওপর, ওটাকে চাপা দেওয়ার জন্য। ঝড় থেমে গেছে, রাতটাও প্রায় শেষের দিকে। ক্লান্ত, বিধ্বস্ত আর আতঙ্কিত তিনজন ফিরে এলো জব্বারের ঘরে, তাদের পারিশ্রমিকটা নেওয়ার জন্য। এত ভয়ঙ্কর একটা রাতের পর তাদের মনে একটাই আশা, অন্তত টাকাটা তো পাওয়া যাবে। সবার চোখে তখন লোভ চকচক করছে। জব্বার ওর সিন্দুক থেকে সেই কাপড়ে মোড়ানো পুটলিটা বের করল। সবাই ভাবছে এইবার মোটা অঙ্কের টাকা হাতে আসবে, সব কষ্ট সার্থক হবে। কিন্তু
কাপড়ের গিঁটটা খোলার সাথেই সাথেই একটা তীব্র পচা গন্ধে ঘরটা ভরে গেল। আর ভেতরে কোনো টাকা পয়সা নেই, আছে শুধু এক মুঠো ছাই, কয়েকটা পোড়া হাড়ের টুকরো আর একটা মরা পাখির কঙ্কাল। এটা টাকা ছিল না, এটা ছিল শয়তানের চালান। তখনই ওরা বুঝতে পারল বিপদ কেটে যায়নি, একেবারেই না, বরং ওরা এমন এক ভয়ঙ্কর খেলার মধ্যে জড়িয়ে পড়েছে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা হয়তো আর নেই। ঠিক তখনই করিম হ্যারিকেনের আলোয় ওর হাতটা এগিয়ে দিল। সবাই দেখল যেখানে ওই জিনিসটা ধরেছিল সেখানে চামড়াটা পুড়ে একেবারে কালো হয়ে গেছে, ঠিক যেন একটা হাতের ছাপ। আর সেই পোড়া দাগের ঠিক মাঝখানে ফুটে উঠেছে লাশের বুকে দেখা সেই একই অশুভ চিহ্নটা। আর ঠিক সেই মুহূর্তে যখন ওরা ওই চিহ্নটা দেখছে, জব্বারের ঘরের জানালা দিয়ে বাইরে চোখ গেল। আর যা দেখল, কবরস্থানের সেই নতুন কবরের ওপর নিকষ কালো অন্ধকারের মধ্যে দুটো লাল বিন্দু দপদপ করে জ্বলছে, যেন দুটো চোখ ওখান থেকে বসে ওদের দিকেই তাকিয়ে আছে। করিম তখন ওর পুরা হাতের দিকে তাকিয়ে বুঝতে পারল শয়তান ওর শরীরে নিজের ছাপ রেখে গেছে। এই খেলাটা শেষ হয়নি, না, এই খেলা তো কেবল শুরু হলো।